শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইভ at 9 PM এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমার সাথে অতিথি হিসেবে আছেন সাফওয়ান আহমেদ আলী, মেডিকেল ডকুমেন্টেশন স্পেশালিস্ট, অগমেডিক্স বাংলাদেশ। তো অগমেডিক্স বাংলাদেশের সাথে ওনার পথ চলা 1 বছর পার হয়েছে। তো সেই অগমেডিক্সের সাথে ওনার যাত্রার সেই শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ তো হয়নি, শুরু থেকে এই পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রার পথের বিভিন্ন ঘটনা আমরা শুনবো আজ সরাসরি তার মুখ থেকে। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, আর আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নটি আমাদের আজকের অতিথি সাফওয়ান আহমেদ আলী তার কাছে পৌঁছে দিতে। সাফওয়ানকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কেমন আছিস? সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আফিকান ফর ইনভাইটিং মি। আজকে আমার প্রথম ফেসবুক লাইভ, সো আমি আজকে আমার লাইভটি একটি কনফেশন দিয়ে স্টার্ট করতে চাই, অ্যান্ড আমাদের আলোচনা শেষে একটি নৌকার গল্প দিয়ে শেষ করব, একটি ইউনিক নৌকার গল্প। সো আমার কনফেশনটি হচ্ছে, সৈয়ফ হার্ডি ইজ এ ফ্যান অফ আফিকান। সো যখন আমরা ভার্সিটি কালীন একসাথে পড়ছিলাম, তখন তোর ভিতর থেকে আমি অলওয়েজ একটা আর্টিস্টিকলি ক্যারিজম্যাটিক ভাইব পেতাম, যে তুই কোনো ডিফারেন্ট কিছু করতে ভয় পেতিস না, তুই ইভেন ইউটিউব চ্যানেলও খুলছিলি। সো এইগুলা দেখে আর কি আমি অনেক অনেক ফার্স্ট সেমিস্টার থেকে ইন্সপায়ার্ড হই। সো যেটার জন্য আজকে যে আমাকে আফিকান ইনভাইট করেছে একটা ফেসবুক লাইভের জন্য, ইন্টারভিউর জন্য, সো এটার জন্য আমি অনেস্টলি অনেক গ্রেটফুল। আচ্ছা, থ্যাংক ইউ সাফওয়ান। সাফওয়ানের সাথে আমার পরিচয়টা একটু সবার উদ্দেশ্যে বলা। আমরা একই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়াশোনা করেছি, তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তো এআইবি থেকে আমরা যখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমরা গ্রাজুয়েশন করি, তো আমাদের তো আসলে ওপেন ক্রেডিটের ভার্সিটি, তো সেক্ষেত্রে আসলে ফ্রেন্ডশিপটা সেভাবে ধরে রাখাটা একটু মুশকিল। তো সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা প্রথম যখন ভর্তি হই, সেই প্রথম দিন থেকেই সাফওয়ানের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়, এবং এরপরে যদি আমাদের ফিজিক্যালি অতটা দেখা হয়নি, পরবর্তীতে ব্যস্ততা বেড়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আসলে কেউ তো কারো থেকে দূরে নাই। তো এইভাবে আমাদের যোগাযোগটা এখনো অক্ষুণ্ণ আছে, এবং আমি ওকে দেখছি সেই বন্ধুত্বের সময় থেকেই দেখছি যে ও বিভিন্ন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, এবং তার কাজের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। এবং আমি মনে করি যে এই ওর যে গল্পটা, এই গল্পটা আসলে আমাকে খুব ভীষণভাবে প্রাণিত করে। আমি চেষ্টা করি যে নিজেকে ওই জায়গায় নিয়ে যাবার, হয়তোবা পারছি না। তো আজকে ওর সেই গল্পগুলোর ভেতর থেকে আমরা শুধু অল্প কিছু ঘটনা আজকে শুনবো। তো অগমেডিক্স বাংলাদেশে ও যখন জয়েন করে, আমাদের গ্র্যাজুয়েশনের শেষে জয়েন করে, খুব সম্ভবত গ্র্যাজুয়েশনের শেষে। তো সেখান থেকে ওর আজকের এই অবস্থানে আসা, তো সেই গল্পটাই আজকে আমরা শুনতে যাচ্ছি। তো সবার প্রথমেই আমি তোর কাছে জানতে চাই যে অগমেডিক্স বাংলাদেশে তুই বর্তমানে যে পজিশনে আছিস, মেডিকেল ডকুমেন্টেশন স্পেশালিস্ট, তো এই পজিশনে তোর এখন বর্তমানে কি দায়িত্ব পালন করতে হয়, এবং একই সাথে তুই যদি একটু বলিস যে এই করোনা ভাইরাসের সময়টাতে তুই অফিসের কাজগুলো কিভাবে মেনটেন করতেছিস। আচ্ছা, থ্যাংক ইউ অফি কোশ্চেনের জন্য। সো ফার্স্টে আমি অগমেডিক্সে এখন বেসিক্যালি ইউএস ডক্টর অ্যাপ্রুভড ডকুমেন্টেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছি। আমার সপ্তাহে 5 দিন কাজ করি, অ্যাভারেজে 45 আওয়ার্স উইকলি, এটাই আমার ডিউটি টাইম। সো প্রতিদিন আমরা মোটামুটি 35 থেকে 45 পেশেন্টসের সাথে কাজ করি। আমার বর্তমানে রেসপন্সিবিলিটি হচ্ছে 2 জন ডক্টরের সাথে, একজন হচ্ছে অর্থোপেডিক হ্যান্ড সার্জন, ট্রাই হেলথে কাজ, অ্যান্ড আরেকজন হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট অনকোলজিস্ট, উনি হচ্ছে অ্যাডভেন্টিস্ট ক্যান্সার সেন্টারে কাজ করে। সো আমার বেসিক্যালি কাজ ডকুমেন্টেশন স্পেশালিস্ট, যে ডক্টর অ্যান্ড পেশেন্ট ভিজিটের যে রেলেভেন্ট ইনফরমেশন গুলো, যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন সামনে সার্জারি দেন ডিফারেন্ট থেরাপি, ডিফারেন্ট ট্রিটমেন্টে কাজে লাগবে,
ওইগুলো একটা লিগাল ফরম্যাটে আমরা ডকুমেন্ট করি, অ্যান্ড ওই ডকুমেন্টগুলো আমরা একটা সফটওয়্যার আপলোড করি যেটা ডক্টরের কাছে ডেয়ার এন্ড রিচ হয়ে যায়। অ্যান্ড আমাদের অফিস আলহামদুলিল্লাহ লকডাউনের ফার্স্টের দিকেই ওয়াইজলি অনেক অ্যাকশন নিয়েছে, মানে ওয়ার্ক ফ্রম অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমে শিফট হওয়া নিয়ে। সো আমি বেসিকলি এপ্রিলের ফার্স্ট উইক থেকে ওয়ার্ক ফ্রম হোম করতেছি, এখন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমই চলতেছে। অ্যান্ড যেহেতু আমরা হেলথ কেয়ার কোম্পানি, হ্যাঁ মানে আইটি বেসড হেলথ কেয়ার কোম্পানি, সো আমাদেরকে গভর্নমেন্ট স্পেশাল কিছু পারমিশনও দিয়েছে যাতে আমরা এই লকডাউনের মধ্যেও আমাদের অপারেশনস এন্ড কাজ চালিয়ে যেতে পারি। আচ্ছা, আমি এই জন্যই আসলে বিষয়টা জিজ্ঞেস করলাম, যেহেতু তোরা হেলথ কেয়ার নিয়ে কাজ করছিস এবং সরাসরি ডাক্তারদের সাথেই কাজ করছিস, আর যেখানে বেশিরভাগই আমি যতটুকু জানি আমেরিকান ডাক্তার, তো সেখানে মানে এই আমেরিকাতে তো এই করোনা ভাইরাসটা স্প্রেড করেছে আমাদের অনেক আগে, তো এবং বাংলাদেশে এসেছে অপেক্ষাকৃত তারপরে, তো সেজন্য তোরা হয়তো আগে থেকেই বিষয়টাকে কিছুটা আঁচ করতে পারছিলি, অফিস থেকে হয়তো আগে থেকেই এই ব্যাপারে একটা ধারণা ছিল। আচ্ছা, তো এখন তোর কাছে আমি জানতে চাই যে অগমেটিক্সে তোর যাত্রাটা কিভাবে শুরু হয়, এবং আমি যতটুকু আমি জানি যে অগমেটিক্সে বিভিন্ন রকমের ধাপ আছে এবং অনেক ধাপ পেরিয়ে হচ্ছে আর তুই আজকের এই পজিশনে আসছিস। তো শুরুটা কিভাবে ছিল? আমি তোর সাথে আগে যখন আমি জানতাম যে তুই এন্ট্রি লেভেল থেকেই শুরু করেছিস, তো এই বিষয়টা আসলে আমরা অনেকেই জানতে চাই বা অনেকের আগ্রহ থাকে যে কারণ অগমেটিক্স যেখানে এন্ট্রি লেভেলে নিচ্ছে, একদম বলতে গেলে ফ্রেশার নিচ্ছে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, তো তোর অভিজ্ঞতাটা যদি তুই আমাদের সাথে শেয়ার করিস, কিভাবে অগমেটিক্স যাত্রাটা শুরু হয়? আচ্ছা, আমি তাহলে আমার অভিজ্ঞতা বলার আগে ফার্স্টে রিক্রুটমেন্ট সিস্টেমটা বলি নাকি, মানে কিভাবে আর কি অগমেটিক্স হায়ার করে। সো ফার্স্টে অগমেটিক্স আমাদের বেসিক্যালি তিনটা স্টেজে হায়ার করে, তিনটা ফেজ। ইন্ডিভিজুয়াল ইচ ফেজে একটা ক্যান্ডিডেটকে পাস করতে লাগবে। সো ইন্ডিভিজুয়ালি যদি তিনটা ফেজে একজন ক্যান্ডিডেট পাস করে অ্যাপ্লিকেন্ট, দেন ফাইনালি হায়ার হতে পারবে অগমেটিক্সে। সো ফার্স্ট ফেজটা হচ্ছে প্রি স্ক্রিনিং ফেজ। ওইখানে আর কি বেসিক্যালি অগমেটিক্সে আপনি সিভি ড্রপ করবেন, অ্যান্ড আপনাকে একটা ইনফো সেশনে কল করা হবে, যেখানে অফিসে ইনফো সেশনটা কন্ডাক্টেড হয়। এখন বর্তমানে এভরি সানডে 4 PM এ ইনফো সেশন হচ্ছে আমাদের অগমেটিক্স পেজে। সো যাই হোক, আপনি ইনফো সেশনে অ্যাটেন্ড করবেন। ইনফো সেশনে আপনাকে একটা প্রেজেন্টেশনের থ্রুতে বেসিক্যালি কোম্পানির পলিসি, কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ এক্সেট্রা, এগুলো সবকিছু আপনাকে প্রেজেন্টেশন স্লাইডে টিপিক্যালি জাস্ট এক্সপ্লেন করবে, টিপিক্যালি একজন HR এক্সিকিউটিভ। দেন আপনাকে অ্যাট দি এন্ড অফ দ্য সেশন আপনাকে একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে, একটা রাইটিং টেস্ট। সেটা বেসিক্যালি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর হতে পারে টপিক। সো ওইটা নর্মালি আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন, ফ্রেজিং, দেন বেসিক গ্রামার, এগুলো চেক করার জন্য, কারণ যেহেতু আমরা ডকুমেন্টেশনে কাজ করবো আমাদের ইংলিশ রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওইটা আপনার বেসিক্যালি খুব লিমিটেড টাইমে নেওয়া হয়। আমার টাইমে আমার মনে আছে অলমোস্ট 200 ওয়ার্ডস 20 মিনিটসে আমাদের একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছিল। সো ওই ফেজটা পার করার পরে যদি কোনো অ্যাপ্লিকেন্ট ওই ফেজটা পাস করে, দেন তাকে সেকেন্ড ফেজে কল করা হয় রিক্রুটমেন্টের। সো সেকেন্ড ফেজটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। ওইটা হচ্ছে বেসিক্যালি অগমেটিক্সে একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, অ্যাসেসমেন্ট, যেটা অলমোস্ট 3 আওয়ার্সের মতো। ওইখানে আপনার অ্যানালিটিক্যাল টেস্ট নেওয়া হবে, পার্সোনালিটি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, দেন কিছু ম্যাথমেটিক্স থাকবে, কিছু লিসনিং টেস্ট থাকবে, সামারাইজেশন থাকবে। বেসিক্যালি ওইখানে আপনাকে অ্যাসেস করা হবে আপনি কেমন কন্টেন্ট ক্যাপচার করতে পারেন। একটা অডিও দেখে, অডিও শুনে বা একটা ভিডিও দেখে ওই ডায়ালগ গুলাতে কি কি বলা হয়েছে, মেইন কি পয়েন্টস গুলো আপনি ক্যাপচার করে ওইটাকে আবার সামারাইজ করতে পারেন কিনা, এই টাইপের একটা টেস্ট নেওয়া হয় বেসিক্যালি। সো এরকম 3 আওয়ার্স এক্সাম দেওয়ার পরে যদি এটা থেকেও পাস করে, দেন আপনাকে ফাইনাল স্টেজে কল করা হবে। সো ফাইনাল স্টেজটা বেসিক্যালি আমাদের ইন্টারভিউ, যেটা সব কোম্পানিতেই হয়। অ্যান্ড ইন্টারভিউটা আপনার বেসিক্যালি বিহেভিয়ারাল একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে। সো লাকিলি যদি তিনটা স্টেজ কোনো ক্যান্ডিডেট সাকসেসফুলি পাস করতে পারে, দেন অগমেটিক্স এসে হায়ার্ড হতে পারবে। সো এটাই আর কি আমাদের রিক্রুটমেন্ট প্রসেস। আচ্ছা, ধন্যবাদ সাফান। তো এর মাঝে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু কমেন্ট করছি। আমাদের সাথে আছেন খালিদ আসিফ, লিখেছেন হাই ভাইয়া, সম্ভবত তোকে বলেছে। হ্যালো এবং আসিফ। উনি আরো অনেককেই এই লাইভ স্ট্রিমটিতে ট্যাগ করেছেন দেখবার জন্য।
মালিহা তামান্না রহমান আমাদেরই বন্ধু। সে লিখেছে, হ্যালো অফি, অল দ্য বেস্ট। ধন্যবাদ মালিহা, তুই যে দেখছিস এই জন্য তোকে ধন্যবাদ। এরপর সামিয়া সামু, তিনিও অনেককে আমন্ত্রণ জানিয়েছেন লাইভ স্ট্রিমটি দেখবার জন্য। আচ্ছা, আমরা এরপরে শুনি যে এটা তো আমরা রিট্রিট প্রসেস সম্পর্কে একটা ধারণা পেলাম। তো তুই যখন জয়েন করিস, তুই তো ট্রেনিং হিসেবে জয়েন করিস আমি যতটুকু জানি। তো এরপর মানে কি কি ফেজ তোকে পার করতে হয় এবং এইখানে মানে কি কি ধাপ পার করে তুই আজকের এই পজিশনে আসছিস, এই ধাপগুলো সম্পর্কে আমাদেরকে যদি একটু ধারণা দেস। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, আমি অগমেটিক্সে কোনো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ না, অথবা আমি কোনো এইচআর অফিসিয়ালও না। আমি জাস্ট একজন বেসিকলি ডকুমেন্টেশন স্পেশালিস্ট। আমার জার্নি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি এখানে আমার বন্ধুর লাইভ স্ট্রিমে। সো বেসিকলি আমি যখন হায়ার্ড হই অগমেটিক্সে, আমাদের অগমেটিক্সে প্রথম 4 to 5 মান্থস হচ্ছে ট্রেনিং ফেজ। কারণ আমরা যেহেতু অনেক সেন্সিটিভ ডেটা নিয়ে কাজ করি মেডিকেল ডক্টরদের সাথে, সো আমাদের কিছু বিষয়ে ট্রেন না হলেই নয়। সো প্রথম 4 to 5 মান্থস যে ট্রেনিং ফেজ, ওইটা দুইটা ডিপার্টমেন্টে ভাগ করা, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। সো ফেজ 1-এ আমাদেরকে বেসিকলি টাইপিং এর উপরে ট্রেন করা হয়, ইংলিশের উপর, ইংলিশে বেসিকলি আমাদের স্ট্যান্ডার্ড ফ্রেজিং, সেন্টেন্স কনস্ট্রাকশন এগুলোর উপরে ট্রেন হয়। অ্যান্ড লাস্টলি আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অফ মেডিসিনের উপর ট্রেন করা হয়, যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, বিকজ যারা বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, ইভেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই না, যেমন অনেকে যায় বিবিএ থেকে বা ল থেকে, অনেক ফ্রেন্ড আমাদের ছিল। সো তাদের কাছে ওই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং লাগে, বিকজ এলওএম এ আমাদেরকে পুরো হিউম্যান অ্যানাটমি নিয়ে শিখায়, বডির সিস্টেমস নিয়ে শিখায়, দেন অলমোস্ট 200 মেডিকেশনস এর নাম আমরা জেনে ফেলি ওই কোর্সটা যদি সাকসেসফুলি কেউ কমপ্লিট করে। সো বেসিকলি দেখা যায় ওই কোর্সটা করলে হয় কি, ডক্টর পেশেন্টের সাথে যখন একটা এমআরআই রিপোর্ট বা একটা ব্লাড টেস্ট ইন্টারপ্রেট করতেছে, ডিটেইলে বোঝাচ্ছে, সো ডক্টরের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি, যেটা কমন পিপল বুঝতে পারবে না, মেডিকেল ল্যাঙ্গুয়েজে যে কিছু টেকনিক্যাল টার্মস। সো ওই ফেজ 1 এর মধ্যে আমাদের ইউনিভার্সিটির মতোই কিছু রিগোরাস টেস্ট হয়, কুইজ হয়, ইভেন মিড টার্ম আছে, ফাইনাল টার্ম আছে, অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যায় অনেকের জন্য। সো বেসিকলি ওই ফেজ 1টা পাস করার পরে আমরা ফেজ 2-তে প্রমোটেড হই। অ্যান্ড বাই দ্য ওয়ে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন, ডিফারেন্ট ডিফারেন্ট স্যালারি। সো ফেজ 2-তে যখন আমরা প্রমোটেড হব, তখন আমাদেরকে মক অডিওজ এর উপরে ট্রেন করা হয়, যেগুলো বেসিকলি ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে যে কনভারসেশন, ওইগুলো আমরা শুনি অ্যান্ড ওইটার উপর আমরা ডকুমেন্টেশন প্র্যাকটিস করি, যেগুলো রিয়েল না, যেগুলো লাইভ না। সো আমাদের থিওরিটিক্যাল নলেজ এসে পড়ছে ফেজ 1 থেকে, ফেজ 2-তে আমরা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই। কোনো অ্যাপ্লিকেন্ট যদি ফেজ 2 পাস করে, দেন হি অর শি উইল বিকাম আ পার্মানেন্ট এমপ্লয়ি ইন অগমেটিক্স। সো ফেজ 2 পার করার পরে আমাদের পজিশনের নাম হয় হচ্ছে ডক্টর রেডি বা ডিআর ডকুমেন্টেশন স্পেশালিস্ট। সো দ্যাট মিনস আমি এখন একজন ডক্টরের জন্য রেডি, ডক্টরের জন্য কাজ করার জন্য আমি এখন রেডি। সো তখন আমাদেরকে একটা ডক্টরের সাথে অ্যাসাইন করে দেওয়া হয়, যে তখন তারা চেক করবে যে আমরা ওই ডক্টরের ওয়ার্ক ফ্লোর সাথে আমরা ম্যাচ আপ করতে পারি কিনা, ডক্টরের পার্সোনাল প্রেফারেন্স, ডক্টরের মেডিকেল ইনফারেন্স লেভেল এক্সপেকটেশনস, এই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে আমাদের কিছু অডিটস হবে। ওরা চেক করবে যে আমরা ডক্টরের সাথে কাজ করার জন্য রেডি কিনা। যদি আমরা ওই অডিটসগুলো পাস করি, দেন ডক্টর রেডি স্ক্রাইব থেকে আমরা ডক্টর অ্যাপ্রুভড ডকুমেন্টেশন স্পেশালিস্টে প্রমোটেড হব, যেটা আমার কারেন্ট পজিশন। সো দ্যাট মিনস আমি এখন একজন ডক্টরের সাথে ফিক্সড কাজ করতেছি, ডক্টরের সাথে এভরিডে কাজ করি, ডক্টরের টাইম মতো আমিও টাইম অফিসে দেই, পেশেন্টস দেখি, ডকুমেন্টস আপলোড করি, এটসেট্রা, এরকম। ইন দ্য মিন টাইম আমরা ডক্টরের সাথে কানেক্টও করতে পারি, আমরা কমিউনিকেট করি, ডক্টর আমাদের সাথে কথা বলে ডিউরিং দ্য ভিজিটস, কিন্তু সবই রিয়েল টাইম। সো ডক্টর অ্যাপ্রুভ স্ক্রাইব হওয়ার পরে আমাদের অগমেটিক্সে ক্যারিয়ার পাথটা অনেক ফ্রুটফুল অ্যান্ড এক্সটেন্সিভ, অনেক লম্বা ক্যারিয়ার পাথ, বিকজ আমাদের ডক্টর অ্যাপ্রুভ স্ক্রাইব হওয়ার পরের পজিশনের নাম হচ্ছে সিনিয়র স্ক্রাইব। সিনিয়র স্ক্রাইব মিনস তখন আমি বেসিকলি অলমোস্ট 2টা বা 3টা ডক্টরের সাথে কাজ করে ফেলেছি, আমি অলরেডি 2জন বা 3জন ডক্টর রেডি স্ক্রাইবকে ডক্টর অ্যাপ্রুভ স্ক্রাইব হতে হেল্প করেছি। সো এই টাইপের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা সিনিয়র স্ক্রাইব হতে পারবো। দেন সিনিয়র স্ক্রাইবের পরের পজিশনটা হচ্ছে ট্রেনার বা ট্রেনিং স্পেশালিস্ট। ওইটা হচ্ছে বেসিকলি যারা ট্রেনি বা যারা হচ্ছে ডক্টরেরি স্ক্রাইব আছে ওদেরকে উপরে উঠতে সাহায্য করে, যেটাকে বলে টিচারের মতো অ্যাক্ট করা। সো ট্রেনিং বা ট্রেনিং স্পেশালিস্টরা ওরা ডক্টর রেডি স্ক্রাইবদেরকে অডিট নেয়,
ওদেরকে গাইড করে, ওদেরকে লেকচার করে, টিচ করে, এক্সেট্রা। সো ট্রেনিং স্পেশালিস্টের পরে আমাদের পরের পজিশন হচ্ছে পারফরমেন্স স্পেশালিস্ট, দেন ওইটার পরে আমরা স্লোলি ম্যানেজার হতে পারবো। সো দেখা যায় অগমেডিক্সে মোটামুটি 4 ইয়ার্স এর মধ্যে একজন ম্যানেজারিয়াল পজিশন অ্যাকোয়ার করতে পারবে, যেটা বাংলাদেশে দেখা যায় অনেক লোকাল কোম্পানিজে পসিবল না। 4 ইয়ার্স অনেক শর্ট টাইম। অ্যান্ড অগমেডিক্সে আমাদের কিছু ফ্যাসিলিটিসও আছে, যেটা যেমন আমাদের মেডিকেল লাইফ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স, দেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আছে, আমাদের জিম আছে অফিসের মধ্যে, দেন প্রেয়ার রুম, ড্রপ অফ সার্ভিস দেওয়া হয়। সো এগুলো সব বিসাইডস আওয়ার স্যালারি কম্পেনসেশন। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা বেসিক লেভেলের ধারণা পেলাম যে অগমেডিক্স বাংলাদেশের যে যে পজিশনটা সবচেয়ে বেশি হায়ারিং হয়ে থাকে স্ক্রাইব, সেখান থেকে কিভাবে ধাপে ধাপে একদম ম্যানেজারিয়াল পজিশন পর্যন্ত যে যাওয়ার সুযোগ আছে, এবং সেটা মোটামুটি অপেক্ষাকৃত কম সময়ের মধ্যেই, আমার যতটুকু ধারণা। তো আরেকটা বিষয় আমার মধ্যে আমি চিন্তা করছিলাম যে আমরা যে বিষয়ে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এই বিষয়ের সাথে তুই এখন যে সেক্টরে জব করছিস এটা মানে মোটেই সম্পর্কিত না বললে আসলে ভুল হবে না। তো এই ব্যাপারটা যেহেতু আমাদের মানে সমাজে আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, তো এই ব্যাপারটা মানে তোকে কোনোদিন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কিনা, বা এটাকে তুই আসলে কিভাবে দেখিস যে এখন তুই এক বিষয়ের উপর পড়াশোনা করে তুই অন্য বিষয়ে তোর পেশাগত জীবন বেছে নিয়েছিস, তো এই বিষয়টাকে তুই আসলে কিভাবে দেখিস বা কিভাবে ব্যাখ্যা করবি সবার উদ্দেশ্যে একটু যদি বলিস। আচ্ছা, এটা অনেক পার্সোনাল একটা অ্যান্সার। আমার ডিফারেন্ট স্ক্রাইবের ডিফারেন্ট অ্যান্সার থাকবে। আমি এটা বলতে পারি আমি ফার্স্ট ইঞ্জিনিয়ার না যে এরকম একটা ডিফারেন্ট ফিল্ডে এক্সপেরিমেন্ট করতে নেমেছে। সার্টেনলি আমি লাস্ট ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটও হব না। এটা আমার পার্সোনাল লাইফে এখন রিসেন্ট একটা এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস, যে ওয়াই অগমেডিক্স। সো আমি তখন নিজেকে বলি ওয়াই নট অগমেডিক্স। আমি এখন কারণটা বলতেছি আমার পার্সপেক্টিভ। ফার্স্ট অফ অল, অগমেডিক্স হচ্ছে রিয়েল লাইফ হিরোদের সাথে কাজ করে। আমাদের সোসাইটিতে রিয়েল লাইফ হিরো কারা? যারা ফায়ার ফাইটার্স, যারা ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা, যারা ডক্টরস। ডক্টরসরা ফ্রন্ট লাইনে নিজেদের লাইফ রিস্কে রেখে পেশেন্টসদেরকে মেডিকেলি সাপোর্ট করতেছে, যেটা খুবই একটা নোবেল কাজ। অ্যান্ড ইন দ্য মিন টাইম এই কাজটা খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের সোসাইটিতে। সো আমি অলওয়েজ এমন কাজ করতে লাইক করি যে এই কাজে আমার কাছে পার্সোনালি একটা মিনিং হোল্ড করে, অ্যান্ড অলসো এট দ্য সেম টাইম কিছু কন্ট্রিবিউশন রাখা হচ্ছে সোসাইটিতে, মানে আমার কাজের মাধ্যমে। সো যেটার জন্য আমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্সও আমি দেখা গেছে আমি সফটওয়্যার কোম্পানিতেও কাজ করেছি, বাট ইন দ্য আদার হ্যান্ড আমি অনেক অন্য টাইপের কোম্পানিতেও কাজ করেছি, যেটা আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স বা প্যাশনের সাথে ম্যাচ করেছে বা ডিগ্রির সাথে ম্যাচ করেনি। সো আমি যখন একজন ডক্টরের সাথে কাজ করি, যখন কানেক্ট করি একটা ডক্টরের সাথে, আমার কাছে ফিল হয় যে আমি একটা ডিফারেন্ট একটা ডিমেনশনে এন্টার করেছি, ডিফারেন্ট একটা পোর্টাল দিয়ে। সো যেটা হয় কি, একজন পেশেন্ট, ডক্টর যে একজন পেশেন্টের লাইফ চেঞ্জ করতেছে ট্রিটমেন্ট দিয়ে, অ্যান্ড আমার সার্ভিসের জন্য একটা ডক্টরের কিন্তু বাইরে ওয়ে একটা স্ক্রাইবের জন্য উইকলি 10 to 12 আওয়ার্স সেভ হয়। বিকজ আগে যেটা হতো, যেটা অনেকে বাংলাদেশে জানে না, আমাদের দেশে কি হয়, একটা ডক্টরের কাছে আমরা যাই, সব ডক্টরকে বলতেছি না, বাট দেখা যায় ম্যাক্সিমাম ডক্টর আমাদের রোগের অর্ধেক গল্প বলার আগে ডক্টর ওষুধের নাম লেখা শুরু করে দেয়, রাইট, প্রেসক্রিপশন লিখে ফেলে। আমাদের ফুল স্টোরি কিন্তু ভালোভাবে সব ডক্টর শুনেও না। আজকাল অনেক ডক্টর ফিজিক্যাল এক্সামও করে না, আমাদের কি রোগ হয়েছে, মানে কি ডায়াগনোসিস, কি অ্যাসেসমেন্ট, এগুলো মেনশন করে না। কিন্তু ইউএসএ তে কিন্তু ব্যাপারটা এরকম না। ইউএসএ তে একটা ডক্টর পেশেন্টের সাথে ইভেন ফ্যামিলি লাইফ, পলিটিক্স, অনেক ডিফারেন্ট টাইপের আলোচনা করে। ইটস লাইক এ হিউম্যান ফ্রেন্ডলি বন্ড। ডক্টররা জিজ্ঞেস করবে তোমার সিমটমস এর ইন্টেন্সিটি কি, এটা কি মাইল্ড, এটা মডারেট, নাকি এটা সিভিয়ার। মানে একটা পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্র তৈরি হয়। জাস্ট একদম যে ডাক্তার এবং রোগীর মধ্যে যে ওই পেশাগত যে সম্পর্ক, তার বাইরেও একটা ব্যক্তিগত একটা পর্যায়ে চলে যান তারা। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ আমার লাইফে লংগেস্ট ভিজিট আমার মনে আছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট একটা পেশেন্টকে দেখছে ডক্টর। বাট অ্যাভারেজে আধা ঘন্টার মতো আমার ডক্টর সব পেশেন্টদেরকে দেখে। আমার ডক্টর পার্সোনালি ডক্টর সাফি ফারুকি, অ্যামেজিং একজন ডক্টর। উনি অলওয়েজ চেষ্টা করে, ইভেন একটা পেশেন্ট যখন আসে, যখন বলে আমাকে
অন্য একটা ডক্টর এই ওষুধ দিয়েছে, তখন আমার ডক্টর বলে দেয় যে ওষুধটা তোমাকে এমনি এমনি দিয়েছে, এটা তোমার কেনার দরকার নেই। মানে আমার ডক্টর এত অনেস্ট, আমি জাস্ট পার্সোনালি বলতেছি। সো ডক্টররা যেটা করে, পেশেন্টের প্রত্যেকটা, আগে যেটা হতো অগমেডিক্স এর আগে, পেশেন্টের প্রত্যেকটা ইনফরমেশন ডক্টরকে ডকুমেন্ট করতে লাগতো ইন দ্য কম্পিউটার। পেশেন্টের ইমেজিং রেজাল্টস, এমআরআই, এক্স-রে, দেন পেশেন্টের ফিজিক্যাল এক্সাম ফাইন্ডিংস, পেশেন্টের ডিটেল ট্রিটমেন্ট প্ল্যান, এগুলো সবকিছু যখন ডক্টর আগে টাইপ করতো পেশেন্টের সামনে, পেশেন্ট কিন্তু রোবটিক একটা ফিলিংস পেত, স্যাটিসফ্যাকশনটা পেত না। মূলত আমি আসছি, আমাকে একটু টেস্ট করে লিখে একটা জিনিস পেপার দিয়ে আমাকে ছেড়ে দিল। ডক্টরদেরও মনটা খারাপ থাকতো, কারণ আমি ডক্টররা ম্যাক্সিমাম যারা ডক্টর হয় তাদের টার্গেটই থাকে পেশেন্টের সেবা করবে। এখন তারা যদি পেশেন্টের মুখ স্যাড দেখে, যে মানে পেশেন্ট স্যাটিসফাইড ফিল করতেছে না, তখন ডক্টরেরও কিন্তু মনটা খারাপ হয়ে যায়, রাইট? সো আমাদের ফাউন্ডার ইয়ান শাকিল, উনি ইউএসএ তে এই জিনিসটা নোটিস করে এই প্রবলেমটা, এন্ড উনি একটা সলিউশন নিয়ে আসে যে হোয়াট ইফ আমাদের অন্য একটা কান্ট্রি থেকে একজন লাইভ অনলাইনে বসে এই ডক্টর পেশেন্ট কনভারসেশন শুনে উইথ এনাফ মেডিকেল নলেজ এই ডকুমেন্টটা যদি ক্রিয়েট করে দেয়, দেন কিন্তু ডক্টরের এই ডকুমেন্টটা ক্রিয়েট করতে লাগতেছে না, তাই না? ডক্টর পেশেন্টের সাথে কথা বলতে পারতেছে, হ্যাঁ, তার সেখানে সে তার যে সময়টা বেঁচে যাচ্ছে, এবং সে ডক্টরের সাথে, হ্যাঁ, সেই রোগীর সাথে সে আরো একটু পার্সোনাল কমিউনিকেশনে যেতে পারছে, আর প্লাস একটা টাইম সেভিং এর ব্যাপার আছে, এবং সেটা টাইম সেভিং। হ্যাঁ, যে কোনো একটা পেশেন্ট থেকে যে টাইমটা সেভ হচ্ছে, সেটা হয়তো খুব ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু আসলে মানে এন্টায়ারলি চিন্তা করলে 1 মাসে কিন্তু তার অনেক সময় সেভ হয়ে যায়, সেটা দিয়ে হয়তো সে আরো অনেক মানে রোগীকে সে সার্ভ করতে পারে, আমি যতটুকু বুঝছি এটা থেকে। আচ্ছা, আমি তোকে একটু থামাই এখানে, বেশ কিছু মন্তব্য এসেছে, আমি কিছু মন্তব্য এখন পড়তে যাই। আমাদের সাথে আছে জয়নব আহমেদ, বেস্ট অফ লাক জানিয়েছে তোকে। থ্যাংক ইউ জয়নব। আচ্ছা, এরপর আছে মালিহা, আবার লিখেছে সাফন ফিলিং প্রাউড অফ ইউ। তামান্না মাহজাবিন লিখেছেন হাই স্ক্রাইব। আচ্ছা, সামিয়া সামু লিখেছেন সো প্রাউড অফ ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের আরেক বন্ধু আকাশ আহমেদ এখানে একটা প্রশ্ন করেছে, হুইচ টাইপস অফ পিপল শুড চুজ দিস জব অ্যাজ এ ক্যারিয়ার পাথ। খুবই চমৎকার একটা প্রশ্ন, সাফন এটার জবাব দিবে আশা করি। আচ্ছা, আর জয়নব আহমেদ আবার লিখেছেন ইয়েস ইউ ওয়ার্ক হার্ড এ লট এভরি সিঙ্গেল নাইট। আচ্ছা, এইখানে আমি সবাই কিছু জানিয়ে রাখি, জয়নব হচ্ছে সাফনের বোন, তোর পরিবারের সদস্য। আচ্ছা, তো তুই যেখানে ছিলিস সেখান থেকে কন্টিনিউ করতে পারিস। আর আকাশ আহমেদ যে প্রশ্নটা করেছে যে কাদের আসলে এই জবটা চুজ করা উচিত, কোন ধরনের মানুষদের জন্য এটা সুইটেবল হতে পারে, এই সম্পর্কেও যদি সাথে একটু বলিস। আচ্ছা, ফার্স্ট অফ অল অগমেডিক্সে ঢোকার জন্য প্রিরিকুইজিট কোনো ডিগ্রি লাগে না, কোনো স্পেসিফিক ফিল্ডে গ্র্যাজুয়েট হতে লাগবে না। আমাদের অফিসে বিলিভ ইট অর নট ডক্টরসও আছে, ইঞ্জিনিয়ার্স আছে, লয়ার্স আছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডসের পিপল। ইভেন আমাদের ব্যাচে মনে আছে 2 জন ভাইয়া ছিল, একজন ইংল্যান্ডে 6 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? সো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অফ পিপল ক্যান অ্যাপ্লাই ইন অগমেডিক্স। জাস্ট বেসিক কিছু স্কিলস লাগবে, যেটা ইংলিশ স্কিলস, ইংলিশ রাইটিং অ্যান্ড ইংলিশ লিসেনিং। ইংলিশ স্পিকিংটা খুব একটা প্রয়োজন নাই। সেকেন্ডলি আমাদের বেসিক টাইপিং করার একটা কমফোর্ট থাকতে লাগবে। ট্রেনিং এ টাইপিং স্পিডটা ডেভেলপ হবে। আমার যেমন ব্লাইন্ড টাইপিং স্পিড কিন্তু অনলি 13 ছিল অগমেডিক্সের ফার্স্ট উইকে ঢোকার সময়, বাট এখন আমার টাইপিং স্পিড অ্যাভারেজ 80 ডব্লিউপিএম, মাঝে মাঝে 100। টাইপিং এর কথাটা যখন আসলো তখন আমার আসলে একটা স্মৃতি মনে পড়ে গেল, যে আমরা যখন কম্পিউটার ল্যাব করতাম, তো তখন আমরা দেখা যেত টাইপিং এর কম্পিটিশন করতাম। তো আকাশ আহমেদ যে কমেন্ট করেছে, আকাশ, আমি এবং তুই, আমরা 3 জনের কম্পিটিশন করতাম, এবং তখন দেখা যেত যে মানে তুই সেকেন্ড বা থার্ড পজিশনে আসতি, আমার যতটুকু মনে পড়ে। তো আর এখন তোর যে টাইপিং স্পিড, যেটা 80 ডব্লিউপিএম, হুইচ ইজ মানে ওই সময় থেকে আমি বলবো যে প্রায় 2 গুণেরও বেশি, 2.5 গুণ বলা যেতে পারে। হ্যাঁ, তো মানে অনেক ইমপ্রুভমেন্ট আসলে। আচ্ছা, হ্যাঁ, আমরা যাই। আচ্ছা, আরো একটা ব্যাপার আমি তোকে একটু এখানে পুশ করি, যে আমরা যখন অফ স্ক্রিন কথা বলছিলাম তখন তুই একটা ঘটনা আমাকে বলতেছিলি, যে মানে এই যে এরকম ঘটনাগুলো আসলে ঘটে বলেই তোর কাছে মানে মনে হয় যে এই জবটা আসলে মানে তোকে স্যাটিসফ্যাকশন দেয়। হ্যাঁ, যে একটা রোগীর ঘটনা বলতেছিলি, একটা সার্জারির ঘটনা, ওইটা যদি আমাদের সবার উদ্দেশ্যে একটু বল।
আচ্ছা, আমি যেটা বলছিলাম যে যেমন আমরা একটা কথা বলি জাস্ট অফ টপিক, থ্রি ইডিয়টস মুভিটা আমরা সবাই দেখছি। তো থ্রি ইডিয়টস মুভিতে ফারহানই তো ছিল যে ক্যারেক্টার, ওই যে ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড। সো ওই হ্যাঁ, মুভি দেখে কিন্তু আমরা একটা জিনিস শিখেছি যে ইউ শুড ডু সামথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি। যেটা আমাকে দিন শেষে হ্যাপি করবে না, সেই কাজে আমার যতই স্যালারি হোক, যতই স্ট্যাটাস রেকগনিশন পাই সোসাইটিতে, অ্যাট এন্ড অফ দ্য ডে আমি কিন্তু ভিতরে ভিতরে ডিপ্রেসড হয়ে যেতে পারি। ইউ নেভার নো। কারণ সো আমাদের হ্যাপিনেসের প্রতি যে কাজটা পাওয়া যাবে আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি, সেই কাজটাই করা উচিত। সো আমার যেমন আকাশের কোশ্চেনের অ্যান্সারটা আমি আরেকটু দিই। আমার মনে হয় অগমেডিক্সে তাদেরই কাজ করা উচিত যাদের হেলথ কেয়ারে একটা পিএইচডি আছে, পিএইচডি হোল্ডার্স ইন হেলথ কেয়ার। পিএইচডি মিনস এখানে আমি ডক্টরেট মিন করতেছি না, পিএইচডি মিনস প্যাশন, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন। কারণ আমার যদি হেলথ কেয়ারের প্রতি প্যাশন না থাকে, ওইটার উপরে হার্ড ওয়ার্ক করার মানে চিন্তাটা না থাকে, আর ওইটার প্রতি ডেডিকেটেড স্টে করার যে যদি মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু আমি এই কাজে টিকতে পারবো না। 2 দিন পর বা 2 মাস পর আমার বোর্ড হয়ে যাব। হ্যাঁ। সো বেসিকলি আমার প্যাশনটাই মেন। অ্যান্ড আমি আমার প্যাশনটা কোথা থেকে আসছে, আমি যেমন একদিন অফিসে আমি কাজ করছি ফ্রাইডেতে। সো দেন আমাদের অফিস কিন্তু মানডে টু ফ্রাইডে, আমাদের স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড, যেহেতু আমেরিকান ক্যালেন্ডার ফলো করে। সো বাসায় ব্যাক করেছি। দেন হঠাৎ করে আমার সুপারভাইজার আমাকে কল দেয় অফিস থেকে যে একটা ডকুমেন্ট ডক্টরের কাছে আপলোড হয়নি। একটা ছোট সফটওয়্যার গ্লিচের জন্য একটা ডকুমেন্ট আপলোড হয়নি। সো ওই ডকুমেন্টটা মানে সারপ্রাইজিংলি এমন একটা পেশেন্টের ডকুমেন্ট ছিল যে পেশেন্টটার স্যাটারডেতে সার্জারি হওয়ার কথা, পরের দিনই সার্জারি, কিন্তু ওই দিন কিন্তু আমাদের অফ ডে। অ্যান্ড ওই ডকুমেন্টে কিছু সেন্সিটিভ ইনফরমেশন ছিল যেটা খুবই ক্রিটিক্যাল ছিল সার্জারি এটা করার জন্য, অ্যান্ড ডক্টরের ডকুমেন্টটা লাগবে, নাহলে সার্জারিটা পোস্টপন করতে হবে। সো আমাকে জাস্ট অফিস থেকে বলে যে তুমি কি একটু পারবা অফিস গিয়ে এটা একটু দেখতে ফিক্স করতে ব্যাপারটা। সো আমি স্যাটারডেটা যাই, স্যাটারডে আমার অফ ডে। সো এখানে আমি মানে অফিসে গিয়ে 1.5-2 ঘন্টার মতো কাজ করে আমি সাকসেসফুলি ডকুমেন্টটা আপলোড করতে পারি। সো দেন বাসায় যখন আসি পরে জানতে পারি লেটার অন যে সার্জারিটা সাকসেসফুলি হয়েছে, অ্যান্ড পেশেন্ট অনেক হ্যাপি, ডক্টর অনেক হ্যাপি। পেশেন্ট ডক্টরকে বলছে যে স্ক্রাইবকে থ্যাংক ইউ বলে দিতে। সো এই যে একটা ফিলিংস, এই যে একটা ইমোশনাল ভ্যালু আমি ক্রিয়েট করছি একটা মানুষের লাইফে, যে মানুষটা ওর বেসিকলি হাঁটুর এখানে একটা সার্জারি হওয়ার কথা ছিল অ্যান্ড হার্টের এলবোতে। সো এই সার্জারিটা করার মাধ্যমে ও আরো তাড়াতাড়ি বেসবল খেলতে পারবে, তাড়াতাড়ি হাইকিং এ যেতে পারবে, পেশেন্ট ওর রিয়েল ডে টু ডে লাইফ লিড করতে পারবে। সো এই টাইপের একটা ভ্যালু আমি মনে করি অন্য জবে আমি ইজিলি স্যাটিসফ্যাকশনটা পেতাম না, যে একটা পজিটিভ চেঞ্জ, একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস যেটা আমাকে জবটা হ্যাপি করে। অ্যান্ড ইভেন আমি এই কাজটার জন্য অফিসে ফার্স্ট বিস্ট অ্যাওয়ার্ড পাই, বাট ওইটা জাস্ট একটা অ্যাডিশনাল কমপ্লিমেন্ট। না, খুবই মানে দারুণ একটা উপলব্ধি আমি বলবো যে আহ, আমরা তো সবাই আসলে কাজ করি যে বেঁচে থাকার জন্য বা আর্নিং এর জন্য, উপার্জনের জন্য যে কাজ করি সেটা তো আছেই, কিন্তু এর পাশাপাশি যে আমার যে মনের যে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, যে আমার এই কাজটা দ্বারা মানে শুধু আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, আমাকে সাপোর্ট দিচ্ছি, শুধু এটাই না, এবং আমি আরো একজন মানুষের জীবনে যে একটা ইম্প্যাক্ট ফেলতেছি। হ্যাঁ, এই যে তুই বললি যে সে হয়তো মানে এই সার্জারিটার জন্য সে হয়তো কয়েকদিন পরে যেই বাস্কেটবল খেলতে পারবে। তো এই যে বিষয়টা, হ্যাঁ, তো এই বিষয়টা আসলে উপলব্ধির ব্যাপার। তো এইটা তোর মানে তোকে আমি সাধুবাদ জানাই তোর এই থটস এর জন্য। এই থটসটা আসলে আমাদের সবারই আসা উচিত আমি মনে করি। আচ্ছা, তো এরপরে আমি তোর কাছে জানতে চাই, একটু অফ টপিকে যাব, যে অগমেটিক্স বাংলাদেশ সম্পর্কে তো আমরা জানলাম, তো এছাড়া আমি তোকে ফলো যখন করছি আমি দেখছিলাম যে তুই এটা হচ্ছে ঠিক অগমেটিক্সে জয়েনের ঠিক যখন জয়েন করিস ঠিক ওই সময়কালীন তুই অ্যাক্টিভ ছিলি, যেটা হচ্ছে ইভালুয়েশন 360 ডিগ্রি। সরি, ডিগ্রি আছে কিনা আমি জানি না, ইভালুয়েশন 360 সম্পর্ক। তো এই অর্গানাইজেশনে আমি দেখলাম যে তুই অনেক ভালো ভালো কাজ করেছিস। তো এখন বর্তমানে একটু আহ, কম আছে, ব্যস্ততা কম আছে ওখানে। তো এই অর্গানাইজেশনে আসলে কি ধরনের কাজগুলা করা হয়, বা তুই এখানে কি দায়িত্ব পালন করছিস, এখনো আছিস কিনা, এই ব্যাপারে যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলিস। ওকে, এভলিউশন 360-তে আমি ফার্স্টে ঢুকি 2017 অ্যাজ এ রাইটার। 2018 আমি ডিরেক্টর অফ পাবলিকেশন হই, অ্যান্ড 2019 আমি হেড অফ পাবলিকেশন প্রমোটার হই। So basically, I'm an Evolution 360 at a UN affiliated organization, যারা youth based
কিছু প্রজেক্টসের উপর কাজ করে বাংলাদেশে, যেমন ইউথ এম্পাওয়ারমেন্ট, দেন ওয়ার্কিং এগেনস্ট ইনজাস্টিস, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এটসেট্রা। সো আমার ফার্স্ট ওয়ান অফ দ্য ফার্স্ট ইভেন্টস ছিল এভলিউশন 360-তে, সেটা হচ্ছে আমাদের কলেজ এনডিসিতে। ইভেন্টটার নাম ছিল পরিবর্তন। সো ওইখানে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট টার্গেট ছিল যে আমাদের যে বয়েজ যে স্টুডেন্টস, হ্যাঁ কলেজ স্টুডেন্টস, তাদের মধ্যে এই সেন্সটা ক্রিয়েট করে, একটা কনসেন্টের যে কনসেপ্ট, যে নো মিনস নো, বা কোনো মানে মেয়েকে, যে অনেক ছেলেরা আছে ফেসবুকে নতুন পাইলে মেসেজ করে বা ইফ টিজিং পর্যায়ে চলে যায়। সো এই টাইপের একটু সতর্ক করার জন্য আমাদের ইভেন্টটা করা হয়েছিল, এন্ড ওইটা অনেক সাকসেসফুল হয়েছে, অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। সো এগেইন লাস্ট ইয়ারে আমাদের একটা ইভেন্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, পাবলিক স্পিকিং ফেস্ট। সো এখানে আমরা ডিফারেন্ট ডায়ালগস কন্ডাক্ট করি, ডিবেট কম্পিটিশনস বিটুইন স্কুল লেভেলস, কলেজ লেভেলস এন্ড ইউনিভার্সিটি লেভেলস। সো ওইখানে আমাদের ওভার 500 পার্টিসিপেন্টস ছিল। সো এটা অনেক সাকসেসফুল ইভেন্ট হয়। সো দেন আমি বেসিকলি অগমেনিক্সে জব পাওয়ার পর থেকে আমি অ্যাক্টিভলি এভলিউশন 360-তে কাজ করতে পারিনি। আমি জাস্ট ব্যাক এন্ডে মাঝে মাঝে সাপোর্ট দিই, অ্যান্ড আমার ফিউচার অনেক প্ল্যানস আছে, যেমন এখানে নতুন কিছু মেম্বার্স আছে, ওদেরকে পাবলিকেশন রিলেটেড ট্রেনিং দেওয়া, রাইটিং ট্রেনিং দেওয়া। সো এখনো এভলিউশন অ্যাক্টিভ এন্ড রানিং। এখন মেবি এই বছর ওদের আরেকটা ইভেন্ট আসতেছে, সেটা হচ্ছে ট্যালেন্ট ট্রানজিশন 2020। সো এটা নিয়ে কেউ যদি ইনফরমেশন চায় তাদের পেজে চেক আউট করলেই হবে। আচ্ছা, তো এর মাঝে আরো কিছু কমেন্ট এসেছে। মালিহা তামান্না রহমান, হ্যাঁ মালিহা ওই স্মৃতিচারণ করলো যে কম্পিউটার ল্যাবে আমরা টাইপিং কম্পিটিশন করতাম। হ্যাঁ মালিহাও মানে মাঝে মাঝে আমাদের সাথে জয়েন করতো। হ্যাঁ, রাশেদও থাকতো। রাশেদও ছিল, হ্যাঁ রাশেদ ছিল। তো বেশ মজার একটা মুহূর্ত মনে পড়ে গেল। আমাদের সাথে আছেন আমার সংগঠন হরগোলার পরিচালক মজুমদার বিপ্লব। দাদা লিখেছেন, প্রয়োজনীয় আলোচনা ভালো হচ্ছে অফি, তোমার এই উদ্যোগে সাফল্য কামনা করছি। ধন্যবাদ দাদা, আপনি যে সময় করে যুক্ত হয়েছেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা। আমাদের সাথে আছে সাদিয়া শহীদ কাশফি। আমি শিওর না সাদিয়া শাহিদ অথবা সাদিয়া শহীদ কাশফি। হ্যালো সাফ, I remember you telling me right after uploading that note. By the way, great to see you explaining things in such an easy manner. আচ্ছা, থ্যাংক ইউ কাশফি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, কাশফি আমার ওয়ান অফ দ্য, বলবো না মানে ক্লোজেস্ট কলিগ আমার অগমেনিক্সে, অ্যান্ড শি ইজ ফ্রম ফার্মেসি ব্যাকগ্রাউন্ড। সো আমি যেটা বলছিলাম ফার্স্টের দিকে, যে ফেজ ওয়ানে যে ল্যাঙ্গুয়েজ অফ মেডিসিন এলওএম একটা কোর্স থাকে যেটা অনেক চ্যালেঞ্জিং, আমি তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগছিল ফার্স্টের দিকে। সো কাশফি না থাকলে হয়তো বা আমি এতটা ইমপ্রুভ হতে পারতাম না। ও আমাকে অনেক ফার্স্ট থেকে মোটিভেট করেছে, অনেক পুশ করেছে। সো আমি জাস্ট লাইভে কাশফিকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কাশফি। আমার সংগঠনের আরেক সদস্য সাবিহা ফেরদৌসী শর্মী আপু আছেন আমাদের সাথে। আপু লিখেছেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইজ রিয়েল সার্ভাইভিং ইন লাইফ, গ্রেট ইয়ং ইউথ। ধন্যবাদ আপু, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। তো এটা তো গেল তাহলে তোর ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স যদি বলি, বা ভলান্টিয়ারি কানেকশনস। তো রিসেন্টলি আমি দেখলাম যে এই মাসেই তুই হচ্ছে আরেকটা কোম্পানিতে জয়েন করেছিস, ফ্র্যাকটাল ক্রিয়েটিভ। তো এই আরো একটি জব, এবং আমি তোর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এটাও একটা ফুল টাইম জব। তো এই যে দুইটা ফুল টাইম জব পাশাপাশি কন্টিনিউ করা, তো আমরা বিশেষ করে মানে আমি আমার বয়সী যারা আছে তাদের ব্যাপারে বলতে পারি যে মানে আমাদের মধ্যে বেশ একটা কি বলবো, যে এটাকে হীনমন্যতা বলবো বা আলসেমি একটা ব্যাপার থাকে, যে আমি একটা জব করে আমি এতটাই মানে টায়ার্ড হয়ে যাই যে মনে হয় যে আমি অন্য কিছু করার জন্য সময় পাচ্ছি না, অন্য কোনো হবিস বা অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করারই আসলে সময় পাচ্ছি না। মনে হচ্ছে জব করছি আর ঘুমাচ্ছি খাচ্ছি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে মানে তুই দুইটা ফুল টাইম জব কিভাবে একই সাথে তুই কন্টিনিউ করতেছিস এবং কেন করতেছিস, মানে দুইটা প্রশ্নই আমি তোর কাছে রাখছি, এই দুইটা আমাদেরকে যদি একটু বলিস যে কেন। ওয়াও, এটা মনে হয় সবচেয়ে হার্ডেস্ট কোশ্চেন আজকে সবচেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আমার ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি একটা আকর্ষণ ছিল। আমার মনে আছে আমার ফার্স্ট কবিতা আমি 8 বছর বয়সে লিখি। দেন যেটার জন্য আমি
কলেজ লেভেলে এনডিসি ঢাকঢোল ম্যাগাজিনে কিছু পোয়েমস কিছু কবিতা পাবলিশ করি। দেন আস্তে আস্তে আমি এভলিউশন 360 জয়েন করি, যেটা অলরেডি বলেছি। এটার পাশাপাশি রিমোটলি কিছু অর্গানাইজেশনের জন্য কাজ করেছিলাম, যেমন এইম ইনিশিয়েটিভ, ইউথ এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন, এটসেট্রা। অ্যান্ড আমি এটার জন্য অনেক ইয়ার্স ধরে কন্টেন্ট রাইটিং করি, বাট কখনো কপি রাইটিং করি নাই। কপি রাইটিংটা কিন্তু ডিফারেন্ট, যারা জানেন অনেকেই সেম মনে করে। কপি রাইটিংটা অনেকটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করা বেস করা একটা রাইটিং, মানে মার্কেটিং টাইপের, যেখানে রিডারকে তুমি একটা অ্যাকশন নিতে হেল্প করতেছে, এরকম একটা ব্যাপার। সো যখন ফ্র্যাকটাল ফার্স্টে জব রিক্রুটমেন্ট পোস্ট দেয়, আমি জাস্ট বেসিকলি কপি রাইটিংটা দেখে ইন্টারেস্টেড হই। অ্যান্ড আমি পার্সোনালি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, নিজেকে পুশ করা, নিজেকে টেস্ট করা, নিজের লিমিটস ডিসকভার করা, এগুলা আমার পার্সোনালি অনেক প্যাশন, আমার এগুলো করতে ভালো লাগে। অ্যান্ড তাছাড়া ইলন মাস্ক একটা কথা বলেছে যে গ্র্যাজুয়েশনের পরেই পরপর আর কি তখনই চ্যালেঞ্জ নেওয়ার টাইম, তখনই এক্সপেরিমেন্ট করার টাইম। কারণ যত বছর যাবে রেসপন্সিবিলিটি বাড়বে, রেস্ট্রিকশন বাড়বে, আমরা কিন্তু বেশি এক্সপেরিমেন্ট করার স্কোপ পাবো না। সো আই থিঙ্ক এখনই আমার পারফেক্ট টাইম, এই জন্য আমি অপরচুনিটি নেই, আমি অ্যাপ্লাই করি। বাট আমি অনেস্টলি এক্সপেক্ট করতেছিলাম না যে আমাকে লাইক সিলেক্ট করবে, বিকজ আমার অলরেডি একটা জব আছে। সো এত বিজি একজনকে অবভিয়াসলি সিলেক্ট করতে চাবেন একটা রেপুটেড স্ট্যাবলিশ কোম্পানি। বাট লাকিলি আমাকে গত মাসে ঈদের আগের দিন আমি সিলেক্টেড হই। সো এখন আমি জাস্ট কপি রাইটিং করতেছি ওই কোম্পানিতে, আমার এটা সেকেন্ড উইক চলতেছে। এখন যদি এটার অ্যান্সার দিই যে কিভাবে করতেছি, আহ, ভাই আমি আসলে শিওর না কিভাবে করতেছি। আমার মনে হয় লাইফে কিছু অ্যাক্টিভিটিস আছে সবার লাইফে, যে সেই মানুষটা সেটা কিভাবে করছে এটার এক্সপ্লেনেশন হয়তো বা সে কনক্রিটলি এক্স্যাক্টলি জানে না, জাস্ট করতে পেরেছে আর কি। তো আমি জানি না আমার দুনিয়ার ঘড়ি আইনস্টাইন বা নিউটনের ফিজিক্সের ল মেনে চলে কিনা, বাট আমি আমার যদি কিছু সিক্রেট বলি, আমি পার্সোনালি যেটা ফিল করি সেটা হচ্ছে আহ, আমার রুমের জানালাটা অনেক বড়, আমাদের অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় উইন্ডো। সো আমি সামটাইমস আমাদের উইন্ডো ওপেন করি, উইন্ডোর সামনে অলমোস্ট 15টা গাছ আছে। অ্যান্ড একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আবার অলমোস্ট 20-25টা গাছ, ছোট ছোট প্ল্যান্টেশন। সো অলমোস্ট লাইক এ নার্সারি হোম। সো আমি যখন উইন্ডোটা ওপেন করি, আমার হাত স্প্রেড করি, একটা বাতাস আসে, হ্যাঁ, ওই বাতাসটা খুবই অক্সিজেন এনরিচড, একটা ফ্রেশ এয়ার আমি ফিল করতে পারি। এন্ড যখন ওই এয়ারটা আমি ফিল করি, আমার আমার কাছে মনে হয় আমি মাদার নেচারের সাথে কানেক্ট করতেছি। অ্যান্ড একটা অনেক থেরাপিউটিক একটা ফিলিংস পাই, ইট ওয়ার্কস লাইক আ মেন্টাল থেরাপি। সো আই থিঙ্ক ওইটার জন্য আমি অনেক রিচার্জ হয়ে যায়। অ্যান্ড আমার কখনো আহ, মানে আমাদের ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে যেটাকে প্যারা বলি আমরা, আমার কখনো প্যারা লাগে না। অ্যান্ড তাছাড়া আমি কফি খাই। অ্যান্ড মেন্টালি সাইকোলজিক্যালি আমি অনেক কনফিডেন্ট থাকি। আই থিঙ্ক মেন্টালি কনফিডেন্ট থাকলে অনেক আমরা অর্ধেক পথ অলরেডি আগিয়ে ফেলি, দেন বাকিটা আমাদের অ্যাকশনে কাজ করতে লাগে। সো আই থিঙ্ক এইভাবে আমি আমার এটা আমার উইয়ার্ড ওয়ে এক্সপ্লেন করার যে, বাট অনেস্টলি আমি অ্যাক্টিং করতে পারবো না যে কোনো, আমি বলতে পারবো না যে কাজটা কঠিন না, আসলে কাজটা কঠিন, আসলে চ্যালেঞ্জিং, বাট আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই মানে চমৎকার একটা এক্সপ্লেনেশন তুই দিছিস। মানে তুই এক্সপ্লেনেশন দিবি না বলেও বেশ ভালো একটা এক্সপ্লেনেশন দিছিস আমার মনে হয়। এই যে ইলন মাস্কের যে কথাটা বললি যে রিস্ক নেওয়ার আসলে এখনই সময়, হ্যাঁ, এটা এটা আসলে একটা চমৎকার একটা কথা। তো এই রিস্কটা নিতে আমরা মোটামুটি সবাই ভয় পাই। আহ, তো এই রিস্কটা আসলে আসলে ওই যে একটা কথা আছে যে নো রিস্ক নো গেইন। তো কিছু হুম। একটা যদি আপনাকে অর্জন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে রিস্কটা যেমন নিতে হবে, এবং এখানে কিন্তু কিছু ছাড় দেওয়ারও ব্যাপার আছে। হ্যাঁ, তো কিছু বিষয়কে ছাড় দিতে হবে, এবং কিছু বিষয়কে তখন আপনার গ্রহণ করতে হবে। তো জানি না এটা আসলে মানে যে যার লাইফে কিভাবে নিবেন, এটা আসলে যার যার পার্সোনাল পার্সপেক্টিভের উপরেই নির্ভর করবে। তো আরো কিছু মন্তব্য পড়ছি। মমতাজুর রহমান টুটুল লিখেছেন গুড, ধন্যবাদ, আপনি আছেন শুনছেন। আবৃত্তি শিল্পী আবু নাসের মানিক ভাইয়া লিখেছেন বাহ অফি, ধন্যবাদ প্রয়োজনীয় বিষয় সামনে আনার জন্য। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। রুকাইয়া জহির লিখেছে ভালো আলোচনা আমাদের হরগুলোর সদস্য, ধন্যবাদ রুকাইয়া। তো মোটামুটি তোর যে ক্যারিয়ার পাথ সম্পর্কে মানে একটা ধারণা সবার সামনে তুই দিলি। আমি এখান থেকে আমার আমার কাছে মনে হয় যে আমরা যারা আমাদের জুনিয়র আছে, যারা এখন আন্ডারগ্রেড লেভেলে বা স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে, তাদের আসলে অনেক কিছু শেখার ব্যাপার আছে। এই যে তোর যে মাইন্ডসেটটা যেটা বললি যে আমার একটা কাজ দিয়ে
আরেকজনের লাইফে ইম্প্যাক্ট ফেলতেছে। তো এই এই যে আরেকজনের লাইফটাকে আমি কিভাবে ইমপ্রুভ করতেছি, সেটা মানে যত ক্ষুদ্রই হোক না কেন, মানে সেখান থেকে আমার যে স্যাটিসফ্যাকশন, যে ভালো লাগার যে জায়গাটা, তো এইটা আসলে এই উপলব্ধিটা আমি মনে করি যে আমাদের সবার মধ্যে আসুক। এবং এই যে তুই আরেকটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে, যে তুই আসলে রিস্ক নিতে ভয় পাস না এবং মানে এক্সপেরিমেন্ট করতে পারিস। এই বিষয়টাও আমাদের আসলে এখানে আমাদের সবার আসলে ঋদ্ধ হওয়া ব্যাপার আছে, এটা আমরা অনেকেই এখনো করে উঠতে পারি না। তো আশা করি যারা আমাদের সাথে এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে ছিলেন, দেখেছেন, তারা আশা করি বিষয়টি উপলব্ধি করবেন এবং যার যার ব্যক্তিগত জীবনে আমাদের আজকের এই অনুষ্ঠান কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলতে পারবে। তো সর্বশেষ আমি তোর কাছে শুনতে চাবো, তুই সবার কাছে শুরুতেই একটা গল্পের কথা বলেছিস, আমি নিজেও জানি না তুই আসলে কি গল্প বলবি, একটা নৌকার গল্প। তো আমি নিজেও এক্সাইটেড এই নৌকার গল্পটা শুনে, এবং সাথে যদি তুই সবার উদ্দেশ্যে সবশেষে কিছু বলতে চাস, সবকিছু শুনে নিয়ে তারপরে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। ধন্যবাদ অফি। আমরা সবাই এখন এমন একটা ইউনিক নৌকার উপর দিয়ে চলতেছি, সবাই আমরা নৌকার উপরে, ইচ অ্যান্ড এভরি সিটিজেন। হ্যাঁ, যেই নৌকাটা আমরা সবাই মাঝি, প্রত্যেকেই মাঝি। আমরা প্রত্যেকের অ্যাকশনের উপর ডিপেন্ড করে নৌকাটা হয় ডানে যাবে, নাহলে বামে যাবে, না হলে ইউ টার্ন নিবে। মানে আমাদের প্রত্যেকের অ্যাকশনের উপর ডিপেন্ড করতেছে নৌকাটা কোন দিকে যাবে। অ্যান্ড ভয়ঙ্কর ব্যাপার এটা যে নৌকাটার কোনো গন্তব্য নেই, গন্তব্য অনিশ্চিত। আমরা জানি না যে গন্তব্য, আমাদের ডেস্টিনেশন কোথায় হবে নৌকার। সো আমি বলতে চাই যে আমরা প্রত্যেকে যদি প্রপার বেসিক হাইজিন মেনটেন করি, আমাদের হাত ধুই, হ্যান্ড ওয়াশ করি, স্যানিটাইজার ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, অ্যান্ড আমরা যদি সবাই নিজেদের বাসায় থেকে নিজেকে প্রোটেক্ট করি অ্যান্ড বাইরের মানুষদেরকে প্রোটেক্ট করি, দেন আই থিঙ্ক আমাদের নৌকাটা একটা সেফ ডেস্টিনেশনে হোপফুলি সুন ইনশাল্লাহ পৌঁছাবে। সো আমার ভিডিওটা আমি লাস্টলি এটাই বলতে চাই, যেটা না বললেই নয়, যে প্লিজ স্টে অ্যাট হোম। অ্যান্ড সবাইকে তাদের ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করে আমাদের ডিসকাশন শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি আন্তরিকভাবে থ্যাংক ইউ জানাচ্ছি। অ্যান্ড লাস্টলি আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা খুবই আনএক্সপেক্টেড। আমার গলা অনেকে আজকে একটু ক্র্যাকি ক্র্যাকি বা মানে ভাঙ্গা ভাঙ্গা অনেকে নোটিস করতে পারে, বিকজ আমি আজকে সন্ধ্যাবেলায় অনেক শকড হয়েছি, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমাদের বলিউড অ্যাক্টর যিনি সুসাইড করেছেন, এটা খুবই শকিং নিউজ আমার কাছে, কারণ আমার পার্সোনালি স্কুল ফ্রেন্ড একজন সুসাইড করেছিল যখন আমি কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি। অ্যান্ড আমি জানি যে ডিপ্রেশন এটা কোনো জোক না। অনেকে আমাদের সোসাইটিতে স্যাডলি অনেকে ভাবে যে ডিপ্রেশন মিনস হচ্ছে জাস্ট মন খারাপ, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু মন খারাপ না, এটা সিরিয়াসলি লেজিটিমেট একটা মেডিকেল কন্ডিশন, যেটা ট্রিটমেন্ট এখনো 100% এফেক্টিভ ওই রকম না থাকলেও এটার অবভিয়াসলি মেডিকেল অ্যাটেনশন খুবই দরকার। অ্যান্ড আই থিঙ্ক এটা সবাইকে সিরিয়াসলি নেওয়া উচিত। কারো যদি কেউ যদি আনফর্চুনেটলি ডিপ্রেশনের থ্রুতে এক্সপিরিয়েন্স করেন এখন রিয়েল লাইফে, আই হোপ যে আপনারা স্পিক আউট করবেন, অ্যাটলিস্ট ফ্যামিলি মেম্বার্স, আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডস, সবার সাথে কথা শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ প্লিজ মানে ট্রিটমেন্ট বা মেডিকেল হেল্প নেওয়ার চেষ্টা করবেন। সো এটাই আমার লাস্ট মেসেজ, যে প্লিজ স্টে অ্যাট হোম অ্যান্ড প্লিজ টেক ডিপ্রেশন সিরিয়াসলি। থ্যাংক ইউ। এটা খুব চমৎকার একটা বক্তব্য দিয়ে তুই শেষ করলি, যে এই মেন্টাল হেলথ কন্ডিশন এটাকে আসলে আমরা অনেকেই সেভাবে গুরুত্ব দিয়ে দেখি না, এবং কেউ যখন আমাদের সাথে এই বিষয়টা শেয়ার করে, আমরা বরঞ্চ তাকে আরো সেই মানে কি বলবো যে মানে আরো সেই বিপথের দিকে আরো ঠেলে দেই। হ্যাঁ, যা আমরা আরো তাকে মানে এটাকে আরো অবহেলা করে, অবজ্ঞা করে, মানে তাকে ডিপ্রেশন লেভেলটা যেন আমরা আরো একটু বাড়িয়ে দেই। তো এটাকে আমরা সবাই একটু মানে সিরিয়াসলি নিব, এবং যারা নিজেরা আসলে একটু ডিপ্রেসড ফিল করি, হ্যাঁ, তারা এই বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে আমরা নিজেরাও একটু চেষ্টা করব যে মানে এটাতে আসলে আমরা কোনো যে কারোর সাথে শেয়ার করলে সে আসলে এটা কিভাবে নিবে, এই বিষয়টা চিন্তা না করে আমরা যাতে এটা আমার কাছের যে বন্ধু আছে, বা ইনফ্যাক্ট হয়তো কাছের না, অপরিচিত কারোর সাথেও আমি শেয়ার করতে পারি, যতটুকু শেয়ার করা যায়। তাতে তাতে হচ্ছে কি সে নিজের এটা আসলে এটা হালকা হবে, এবং প্রয়োজনে সে যে ডাক্তার আছেন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে আসলে মানে ডিপ্রেশনটা যতটা সম্ভব আসলে কমিয়ে আনা যায়।
তো আমাদের সাথে আরো যুক্ত আছেন নুসরাত আভা, লিখেছেন কংগ্রাচুলেশনস টু দিস হার্ড ওয়ার্কিং এনথুজিয়াস্টিক ফ্রেন্ড, কিপ ইট আপ। অর্পিতা থ্যাংক ইউ বার্ড, নুসরত। অর্পিতা বার্ড লিখেছেন হাই আলিফ খালামুনি, ভেরি গুড। আচ্ছা, আরজু মনোয়ার লিখেছেন ভালো আলোচনা। তো সবশেষে এটাই বলবো, সবাইকে ধন্যবাদ। এই পুরো সময় ধরে, অনেকটা সময় ধরে এই পুরো অনুষ্ঠানটি যারা দেখেছেন, যারা সাথে ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সাফন যে নৌকার গল্পটা বলল, তো আমি বিশ্বাস করি যে আমাদের এই নৌকাটা মানে একদিন একটা ভালো গন্তব্যে পৌঁছাবে। তো যেটা আসলে আমরা এখন হয়তো গন্তব্য দেখতে পাচ্ছি না। তো আমি আশা করি যে সবকিছুই উন্নতি হবে এবং আমরা একটা ভালো গন্তব্যে পৌঁছাতে পারবো, সবাই মিলে একসাথে পৌঁছাতে পারবো। শুধুমাত্র আমরা যদি এখন যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেইগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি, তাহলেই আসলে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। তো সবাইকে আমি আবারও একটু আমন্ত্রণ জানাবো। আমার পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে ঠিক একই সময় আগামী রবিবার 21 জুন রাত 9টায় আমার ফেসবুক প্রোফাইল থেকে। তো সেই অনুষ্ঠানটিতেও সবাইকে সাথে পাবো, এই কামনা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।